আজকে আমরা একাদশ শ্রেণীর ভূ অভ্যন্তরের গঠন এই অধ্যায়টি জানবো। তো এর আগে আমরা অফলাইনে শাস্ত্র রূপে ভূগোল এবং পৃথিবীর উৎপত্তি সংক্রান্ত মতবাদ, তো এই অধ্যায়গুলি আমরা অফলাইনে জেনেছি। তো আজকে আমরা ভূ অভ্যন্তরের গঠন বা ইন্টেরিয়র অফ দা আর্থ এই অধ্যায়টি জানবো। তো এর মধ্যে তোমাদের রয়েছে কি সোর্স অফ ইনফরমেশন রিগার্ডিং দা আর্থ ইন্টেরিয়র, অর্থাৎ পৃথিবীর অভ্যন্তর সম্পর্কে বিভিন্ন তথ্য, এবং এরপর রয়েছে কি অ্যাপ্লিকেশন অফ সিসমোলজি ফর অ্যানালাইজিং আর্থ ইন্টেরিয়র, অর্থাৎ পৃথিবীর অভ্যন্তরীণ গঠন বিশ্লেষণে ভূকম্পন বিদ্যার প্রয়োগ। এরপর রয়েছে কি লেয়ারিং অফ দা আর্থ, অর্থাৎ ভূ অভ্যন্তরের স্তর বিন্যাস। তো তোমাদের একাদশ শ্রেণীর ফার্স্ট সেমিস্টারে কেবলমাত্র এই তিনটি টপিক রয়েছে। তো এই তিনটি টপিকের উপর ভিত্তি করে তোমাদেরকে এমসিকিউ পরীক্ষা হবে। তো পৃথিবীর অভ্যন্তরীণ সম্পর্কে যে আলোচনা করা হয় তাকে বলা হয় কি জিওলজি। তো এখন আমরা কি পৃথিবীর অভ্যন্তর সম্পর্কে জানবো। তো প্রথমত পৃথিবীর উৎপত্তি যে ভূতাত্ত্বিক সময় সারণী তার উপর ভিত্তি করে কিছুটা আমরা জ্ঞান অর্জন করতে পারি। যেমন তো পৃথিবীর উৎপত্তির সময় পৃথিবী উত্তপ্ত ও আগ্নেয় পিণ্ড ছিল। তো ধীরে ধীরে সেটি শীতল হয়ে এবং এক কঠিন আস্তরণের সৃষ্টি করে, যাকে বলা হয় ভূত্বক। তো আজ থেকে প্রায় 460 কোটি বছর আগে আমাদের পৃথিবীর উৎপত্তি ঘটেছিল, এবং পৃথিবীর উৎপত্তির সময় পৃথিবী ছিল কি একদম উত্তপ্ত জ্বলন্ত আগ্নেয় পিণ্ড। তো এই পৃথিবী উৎপত্তি হওয়ার আনুমানিক 3 থেকে 5 কোটি বছর পর একটি গ্রহ যার নাম হচ্ছে থিয়া, এই থিয়া নামক গ্রহটি আমাদের পৃথিবীর সঙ্গে ধাক্কা বা সংঘর্ষে লিপ্ত হয়। এর ফলে কি আমাদের চাঁদের উৎপত্তি ঘটে। তো আনুমানিক আজ থেকে প্রায় 451 কোটি বছর আগে আমাদের চাঁদের উৎপত্তি ঘটেছে। তো চাঁদের উৎপত্তি হয়েছে কি এই থিয়া নামক গ্রহ থেকে। তো যখন পৃথিবী ধীরে ধীরে শীতল হতে থাকে, পৃথিবীর মধ্যে অবস্থিত ভারী পদার্থগুলি পৃথিবীর কেন্দ্রের দিকে জমতে থাকে, যেমন নিকেল, লোহা, এবং হালকা পদার্থগুলি পৃথিবীর উপরিপৃষ্ঠে জমতে থাকে, যেমন সিলিকা, অ্যালুমিনিয়াম ইত্যাদি। তো এই হালকা পদার্থগুলি পৃথিবীর উপরের দিকে জমতে থাকে, এবং ভারী পদার্থগুলি লোহা ও নিকেল এবং তেজস্ক্রিয় পদার্থ সেগুলি পৃথিবীর কেন্দ্রের দিকে জমতে থাকে। এর ফলে পৃথিবীর কেন্দ্রে অভিকর্ষজ বলের সৃষ্টি হয়। তো এরপর পৃথিবীতে প্রাণের আবির্ভাব ঘটে আজ থেকে প্রায় 350 কোটি বছর আগে, এবং 3 লক্ষ বছর আগে হোমোসেপিয়ান অর্থাৎ আধুনিক মানবের আবির্ভাব ঘটে। তো এই হচ্ছে পৃথিবীর উৎপত্তির ছোট্ট একটি ইতিহাস। তো এখন আমরা ভূ অভ্যন্তর সম্পর্কে জানবো। তো পৃথিবীর পৃষ্ঠ থেকে যদি আমরা কেন্দ্রের দিকে যাই, প্রতি 32 মিটার গভীরতায় 1 ডিগ্রি তাপমাত্রা বৃদ্ধি পায়। ফলে পৃথিবীর অভ্যন্তর সম্পর্কে প্রত্যক্ষ পর্যবেক্ষণের মাধ্যমে তথ্য সংগ্রহ করা সম্ভব হয়নি। তো ভূপৃষ্ঠ থেকে পৃথিবীর কেন্দ্রের দূরত্ব হচ্ছে কি 6371 কিলোমিটার। তো যেহেতু আমরা পৃথিবীর অভ্যন্তর সম্পর্কে কোনো প্রত্যক্ষ পর্যবেক্ষণের মাধ্যমে তথ্য সংগ্রহ করতে পারি না, তো সেই কারণে আমরা পৃথিবীর অভ্যন্তর সম্পর্কে কিভাবে জানতে পারি। তো পৃথিবীর অভ্যন্তর সম্পর্কে জানার জন্য আমরা কিছু প্রাকৃতিক ঘটনাবলীর উপর নির্ভর করি, কিছু কৃত্রিম ঘটনাবলীর উপর নির্ভর করি। যেমন ধরো অগ্নুৎপাত, ভূমিকম্প এবং উল্কাপিণ্ড। তো এগুলি হচ্ছে কি প্রাকৃতিক ঘটনা। এরপর রয়েছে কি পৃথিবীর উৎপত্তি সংক্রান্ত তথ্য। তো পৃথিবীর উৎপত্তি সংক্রান্ত তথ্য থেকেও আমরা কি পৃথিবীর অভ্যন্তর সম্পর্কে জানতে পারি। এরপর বিভিন্ন খনিজ থেকে এবং কৃত্রিম উপায়ে খনন করে এরপর শিলার ঘনত্ব। তো শিলার ঘনত্ব থেকেও আমরা কি অভ্যন্তরের গঠন সম্পর্কে জানতে পারি। তো এই বিষয়গুলির মাধ্যমে আমরা পৃথিবীর অভ্যন্তর সম্পর্কে জানতে পারি। এরপর রয়েছে কি ভূ অভ্যন্তরের স্তর বিন্যাস, অর্থাৎ লেয়ারিং অফ আর্থ ইন্টেরিয়র। তো ভূ অভ্যন্তরের স্তর বিন্যাস সম্পর্কে সর্বপ্রথম ধারণা দেন ভূবিজ্ঞানী এডওয়ার্ড সোয়েস মহাশয়। তো এডওয়ার্ড সোয়েস শিলার ঘনত্বের উপর ভিত্তি করে ভূ অভ্যন্তরকে 3টি স্তরে বিভক্ত করে, যথা প্রথম স্তরকে বলা হয় শিয়াল, দ্বিতীয় স্তরকে সীমা, এবং তৃতীয় স্তরকে নিফে স্তর বলা হয়। তো এটি এমসিকিউর জন্য খুবই গুরুত্বপূর্ণ যে সর্বপ্রথম পৃথিবীর অভ্যন্তরের স্তর বিন্যাস কে করেছিল। তো তার উত্তর হচ্ছে কি এডওয়ার্ড সোয়েস। তো এরপর দেখো শিয়াল স্তর, অর্থাৎ এডওয়ার্ড সোয়েসের মতে পৃথিবীর এই প্রথম স্তরকে বলা হয় শিয়াল স্তর। তো যার মধ্যে রয়েছে কি সিলিকা, অ্যালুমিনিয়াম। তো সিলিকা থেকে Si এবং অ্যালুমিনিয়াম থেকে Al। তো এই কারণে এই স্তরটির নাম দেওয়া হয়েছে কি শিয়াল, অর্থাৎ সিলিকা এবং অ্যালুমিনিয়াম। তো এই দুটি খনিজ পদার্থের প্রাধান্য বেশি এই প্রথম স্তরে। তো এই কারণে এই স্তরকে বলা হয় শিয়াল স্তর। তো এর ঘনত্ব হচ্ছে কি 2.5 গ্রাম পার ঘন সেমি। তো এডওয়ার্ড সোয়েসের মতে প্রথম স্তরটি আলমিক জাতীয়। এরপর হচ্ছে কি দ্বিতীয় স্তর, দ্বিতীয় স্তরকে বলা হয় সীমা স্তর। তো এই স্তরের মধ্যে সিলিকা এবং ম্যাগনেসিয়াম এর পরিমাণ সর্বাধিক, এই কারণে একে বলা হয় কি সীমা। তো এর ঘনত্ব 4 গ্রাম পার ঘন সেমি। তো এডওয়ার্ড সোয়েসের মতে এই স্তরটি ক্ষারকীয় জাতীয়, অর্থাৎ অ্যাসিড প্রকৃতির। এরপর রয়েছে কি নিফে স্তর, তৃতীয় স্তরকে বলেছে কি নিফে স্তর। তো এই স্তরে নিকেল এবং লোহা এর প্রাধান্য সব থেকে বেশি, এই কারণে এই স্তরকে নিফে স্তর বলা হয়।
তো এডওয়ার্ড সোয়াইসের মতে এই স্তরটি দ্রব্য বা তরল অবস্থায় রয়েছে। তো এই হচ্ছে এডওয়ার্ড সোয়াইসের মতে পৃথিবীর স্তর বিন্যাস। আর এডওয়ার্ড সোয়াইস মহাশয় সর্বপ্রথম আমাদের যে পৃথিবীর ঘনত্ব সেটি নির্ণয় করেছেন। তো যদি আমরা 2.5 যুক্ত 4 যুক্ত 11 এবং 3 দ্বারা ভাগ করি তাহলে আমরা পাবো কি 5.888। আধুনিক তথ্য অনুযায়ী পৃথিবীর ঘনত্ব 5.5 গ্রাম পার ঘন সেমি, কিন্তু এডওয়ার্ড সোয়াইস যেহেতু অনেক পূর্বে এই তথ্যটি দিয়েছিলেন তাই তার তথ্যে একটু ত্রুটি থেকে গেছে। তো এটি সংশোধন করেছেন আধুনিক বিজ্ঞানীরা। তো আমাদের পৃথিবীর ঘনত্ব হচ্ছে কি 5.5 গ্রাম পার ঘন সেমি। তো এটিও এমসিকিউর জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো এরপর আমরা জানবো কি পৃথিবীর অভ্যন্তরের স্তর বিন্যাস আধুনিক তথ্য অনুযায়ী। তো আধুনিক বিজ্ঞানীরা যেমন মহারভিষিক গুটেনবার্গ, এরপর বিজ্ঞানী বুগের ভূপৃষ্ঠের উপরিভাগ থেকে পৃথিবীর কেন্দ্র পর্যন্ত প্রধান 3টি ভাগ করেন এবং এর কিছু উপবিভাগ করেন। অর্থাৎ এডওয়ার্ড সোয়াইস যে 3টি বিভাগ করেছিলেন ভূ অভ্যন্তরের, তো এখানেও সেই 3টি বিভাগই রয়েছে এবং তার কিছু উপবিভাগ রয়েছে। তো এডওয়ার্ড সোয়াইস প্রথম স্তরকে বলেছিলেন কি শিয়াল স্তর, এবং আধুনিক মতে সেটি ভূত্বক বা ক্রাস, এবং দ্বিতীয় স্তরকে সীমা স্তর বলেছিলেন, কিন্তু আধুনিক মতে তাকে গুরুমণ্ডল বা ম্যান্টেল বলা হয়, এবং তৃতীয় স্তরকে লিফে স্তর বলেছিলেন এডওয়ার্ড সোয়াইস মহাশয়, কিন্তু বর্তমানে সেটি কেন্দ্রমণ্ডল বা কোর বলা হয়। এবং এদের কিছু উপবিভাগ রয়েছে, যেমন ভূত্বককে দুটি ভাগে বিভক্ত করেছেন, একটি হচ্ছে মহাদেশীয় ভূত্বক আর একটি মহাসাগরীয় ভূত্বক। এরপর গুরুমণ্ডলকে দুটি ভাগে বিভক্ত করেছেন, বহির্গুরুমণ্ডল এবং অন্তঃগুরুমণ্ডল। এরপর কেন্দ্রমণ্ডলকেও দুটি ভাগে বিভক্ত করেছেন, সেটি হচ্ছে কি বহিঃকেন্দ্রমণ্ডল এবং অন্তঃকেন্দ্রমণ্ডল। তো এই হচ্ছে আধুনিক তথ্য এবং সোয়াইসের তথ্যের পার্থক্য। তো প্রথম স্তরকে বলা হয় ভূত্বক, এরপর দ্বিতীয় স্তরকে বলা হয় গুরুমণ্ডল এবং তৃতীয় স্তরকে বলা হয় কেন্দ্রমণ্ডল। তো এর উপবিভাগগুলি হচ্ছে কি, প্রথমে হচ্ছে কি শিয়াল বা মহাদেশীয় ভূত্বক, এবং দ্বিতীয় হচ্ছে সীমা বা মহাসাগরীয় ভূত্বক। আর এডওয়ার্ড সোয়াইস মহাশয় এই সম্পূর্ণটিকেই বলেছেন কি শিয়াল স্তর, অর্থাৎ সম্পূর্ণ ভূত্বক শিয়াল স্তর। কিন্তু বর্তমান তথ্য অনুযায়ী যাকে আমরা মহাদেশীয় ভূত্বক বলি সেটি কেবলমাত্র শিয়াল স্তর, আর যেটি মহাসাগরীয় ভূত্বক সেটি কেবলমাত্র সীমা স্তর। আর এডওয়ার্ড সোয়াইস মহাশয় এই গুরুমণ্ডলকে সীমা স্তর বলেছিলেন, কিন্তু বর্তমানে গুরুমণ্ডলকে শিয়াল স্তর বলা হয় না, মহাসাগরীয় ভূত্বককেই শিয়াল স্তর বলা হয়ে থাকে। তো এরপর রয়েছে কি বহিঃ গুরুমণ্ডল এবং অন্ত গুরুমণ্ডল, এরপর বহিঃ কেন্দ্রমণ্ডল এবং অন্ত কেন্দ্রমণ্ডল। তো এই কেন্দ্রমণ্ডলকেই দুটি ভাগে বিভক্ত করেছেন, এবং এই গুরুমণ্ডল এখান থেকে এই পর্যন্ত একে দুটি ভাগে বিভক্ত করেছেন, এবং এখান থেকে এই পর্যন্ত ভূত্বক একে দুটি ভাগে বিভক্ত করেছেন, একটি হচ্ছে মহাসাগরীয় ভূত্বক, একটি হচ্ছে মহাদেশীয় ভূত্বক। এই মহাদেশীয় ভূত্বক এবং মহাসাগরীয় ভূত্বক যে স্থানে বিভক্ত হয়েছে সেই বিভক্ত হওয়ার যে রেখা বা যে স্থানটি তাকে বলা হয় কি কনরাড বিযুক্তি তল বা কনরাড বিযুক্তি রেখা। তো এরপর এখান থেকে বহি গুরুমণ্ডল শুরু এবং এখানে বহি গুরুমণ্ডল শেষ। তো এখান থেকে এই অংশকে যে তল বিভক্ত করেছে তাকে বলা হয় কি রেপেটি বিযুক্তি তল বা রেপেটি ডিসকন্টিনিউটি লাইন। এরপর এখান থেকে অন্তঃগুরুমণ্ডল শুরু এবং এখানে অন্তঃগুরুমণ্ডল শেষ। তো অন্তঃগুরুমণ্ডল যেখানে শেষ হয়েছে এবং বহিঃকেন্দ্রমণ্ডল যেখানে শুরু হয়েছে, তো এই দুটি স্তরকে বিভক্ত করে যে তল তাকে বলা হয় কি গুটেনবার্গ বিযুক্তি। এরপর এখান থেকে বহিঃকেন্দ্রমণ্ডল শুরু এবং এখানে বহিঃকেন্দ্রমণ্ডল শেষ, এবং এখানে অন্তঃকেন্দ্রমণ্ডল শুরু এবং এখানে অন্তঃকেন্দ্রমণ্ডল শেষ, অর্থাৎ পৃথিবীর একদম কেন্দ্র। তো এই বহিঃকেন্দ্রমণ্ডল যেখানে গিয়ে শেষ হয়েছে এবং অন্তঃকেন্দ্রমণ্ডল যেখানে শুরু হয়েছে, তো সেই তলকে বলা হয় লেহম্যান বিযুক্তি তল। তো এগুলি খুবই গুরুত্বপূর্ণ এই বিযুক্তি রেখাগুলি, অর্থাৎ এখান থেকে পরীক্ষার মধ্যে এমসিকিউ আসার খুবই সম্ভাবনা রয়েছে। অর্থাৎ মহাদেশীয় ভূত্বক এবং মহাসাগরীয় ভূত্বককে যে রেখা বিভক্ত করেছে তাকে বলা হয় কলোরাডো বিযুক্তি। পরীক্ষার মধ্যে এমন ভাবে প্রশ্ন থাকতে পারে যে বহিঃগুরুমণ্ডল এবং অন্তঃগুরুমণ্ডলকে যে বিযুক্তিটি বিভক্ত করেছে তার নাম কি, তো সেটি হচ্ছে কি রেপেটি বিযুক্তি বা রেপেটি বিযুক্তি তল। তো এই বিযুক্তিগুলি ভালো করে পড়ে রাখবে। তো এরপর আমরা ভূত্বক সম্পর্কে জানবো। ভূপৃষ্ঠ থেকে গুরুমণ্ডলের উপরে বা অ্যাস্থানোস্ফিয়ারের উপরে মহানবিশ্বিক বিযুক্তি পর্যন্ত বিস্তৃত পৃথিবীর উপরিভাগে কঠিন হালকা পাতলা ও মৃত্তিকা গঠিত কঠিন আবরণকে ভূত্বক বলা হয় বা ক্রাস্ট বলা হয়। তো এটি মহানবিশ্বিক বিযুক্তির উপরে অবস্থিত যা অ্যাস্থানোস্ফিয়ারের উপর ভাসমান। তো এখানে একটি প্রশ্ন থাকতে পারে যে আমাদের ভূত্বক কার উপর ভাসমান, তো ভূত্বক হচ্ছে কি অ্যাস্থানোস্ফিয়ারের উপর ভাসমান। তো এরপর এই ভূত্বক এর নামকরণ করেছেন বুগের, ভূবিজ্ঞানী বুগের।
ভূত্বক বা ক্রাস্ট এর নামকরণ করেছেন। তো এটিও খুবই গুরুত্বপূর্ণ এমসিকিউর জন্য। তো পৃথিবীর সব থেকে উপরের স্তর হলো ভূত্বক, যা অ্যাস্থেনোস্ফিয়ারের উপর ভাসমান। ভূত্বক পৃথিবীর সব থেকে পাতলা ও হালকা স্তর। তো এই স্তরের গভীরতা কত? সমুদ্র তলদেশে প্রায় 1 থেকে 10 কিমি পুরু হয়ে থাকে। অর্থাৎ এখান থেকে এই পর্যন্ত সমুদ্র। তো এখান থেকে এই পর্যন্ত ভূত্বকের যে গভীরতা সেটি কি 1 থেকে 10 কিলোমিটার পর্যন্ত হতে পারে। এবং মহাদেশীয় ভূত্বক বা পার্বত্য অঞ্চলে এখান থেকে এই পর্যন্ত 60 থেকে 70 কিলোমিটার পর্যন্ত গভীরতা হতে পারে। তো বিভিন্ন স্থানে ভূত্বকের গভীরতা বিভিন্ন রকম। এই কারণে আমরা গড় ভূত্বকের গভীরতা ধরে থাকি 30 কিলোমিটার। তো ভূত্বকের প্রধান 4টি উপাদান এবং অন্যান্য উপাদানও রয়েছে, যেমন অক্সিজেন, এরপর সিলিকা, এরপর অ্যালুমিনিয়াম, এরপর লোহা, এরপর ক্যালসিয়াম, এরপর সোডিয়াম, পটাশিয়াম এবং ম্যাগনেসিয়াম। তো ভূত্বকের প্রধান উপাদান হচ্ছে কি অক্সিজেন, সিলিকা, অ্যালুমিনিয়াম, ম্যাগনেসিয়াম এবং লোহা। তো এগুলি হচ্ছে কি ভূত্বকের প্রধান উপাদান। তো এর পার্সেন্টেজ এবং এর সংকেতগুলো মনে রাখবে। তো এরপর ভূত্বক কোন শিলার দ্বারা গঠিত? তো ভূত্বক প্রধানত আগ্নেয় শিলা, পাললিক শিলা এবং রূপান্তরিত শিলার দ্বারা গঠিত। তো এরপর ভূত্বকের ঘনত্ব হচ্ছে কি 2.2 গ্রাম পার ঘন সেমি থেকে 2.9 গ্রাম পার ঘন সেমি। অর্থাৎ মহাদেশীয় ভূত্বকের ঘনত্ব কি 2.2 গ্রাম পার ঘন সেমি এবং মহাসাগরীয় ভূত্বকের ঘনত্ব হচ্ছে কি 2.9 গ্রাম পার ঘন সেমি। এরপর এর উষ্ণতা হচ্ছে কি, তো ভূত্বকের উষ্ণতা 15 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে শুরু হয় এবং তা 600 ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত হতে পারে। এরপর এর উপবিভাগ হচ্ছে কি, তো ভূত্বককে প্রধানত দুটি ভাগে বিভক্ত করা হয়। একটি হচ্ছে কি শিয়াল বা মহাদেশীয় ভূত্বক, সীমা এবং মহাসাগরীয় ভূত্বক। শিয়াল বা মহাদেশীয় ভূত্বক ও সীমা বা মহাসাগরীয় ভূত্বককে কলোরাডো বিযুক্তির দ্বারা বিভক্ত করেছেন। তো এই হচ্ছে কলোরাডো বিযুক্তি রেখা। তো মহাদেশীয় ভূত্বক এবং মহাসাগরীয় ভূত্বক বিভক্ত হয় কোন বিযুক্তির মাধ্যমে? সেটি হচ্ছে কলোরাডো বিযুক্তির মাধ্যমে। তো ভূত্বকের প্রথম ভাগটি হচ্ছে কি শিয়াল বা মহাদেশীয় ভূত্বক। তো ভূত্বকের উপরের অংশে সিলিকা ও অ্যালুমিনিয়াম এই দুটি মৌলিক পদার্থের প্রাধান্য বেশি থাকায় ভূত্বকের উপরের অংশকে শিয়াল বলা হয় বা মহাদেশীয় ভূত্বক বলা হয়ে থাকে। এর কিছু বৈশিষ্ট্য রয়েছে। তো শিয়াল স্তরের গভীরতা কত? তো মহাদেশীয় অঞ্চলে অর্থাৎ আমরা যেখানে বসবাস করি সেই স্থানে এবং পার্বত্য অঞ্চলে এই মহাদেশীয় ভূত্বকের গভীরতা হয়ে থাকে 60 থেকে 70 কিমি। এই স্তরটির ঘনত্ব 2.2 গ্রাম পার ঘন সেমি এবং এটি গ্রানাইট জাতীয় আগ্নেয় শিলার দ্বারা গঠিত এবং এটি আলমিক জাতীয়। তো এই লাল অংশগুলি এমসিকিউর জন্য খুবই গুরুত্বপূর্ণ, অর্থাৎ এখান থেকেই এমসিকিউ প্রশ্ন হতে পারে। যেমন ধরো মহাদেশীয় ভূত্বক কোন শিলার দ্বারা গঠিত? তো মহাদেশীয় ভূত্বক গ্রানাইট শিলার দ্বারা গঠিত। এটি কি প্রকৃতির? সেটি হচ্ছে কি আলমিক প্রকৃতির। এরপর এটি কলোরাডো বিযুক্তির দ্বারা বিভক্ত হয়। তো এরপর ভূত্বকের দ্বিতীয় অংশ হচ্ছে কি সীমা বা মহাসাগরীয় ভূত্বক। তো ভূত্বকের নিচের অংশ অপেক্ষাকৃত ভারী। এই অংশটি প্রধানত সিলিকা এবং ম্যাগনেসিয়াম এই দুটি মৌলিক পদার্থের দ্বারা গঠিত। তাই এই স্তরকে সীমা অথবা মহাসাগরীয় ভূত্বক বলা হয়। তো সিলিকা থেকে এসআই এবং ম্যাগনেসিয়াম থেকে এম এর জন্য এই স্তরটিকে বলা হয় সীমা। তো সীমা স্তরের গভীরতা কত? 5 থেকে 8 কিলোমিটার পুরু। এরপর এই স্তরটির ঘনত্ব হচ্ছে কি 2.9 গ্রাম পার ঘন সেমি। তো এই শিয়াল স্তর বা মহাসাগরীয় ভূত্বক কোন শিলার দ্বারা গঠিত? এটি হচ্ছে ব্যাসল্ট শিলার দ্বারা গঠিত। তো এটি ক্ষারকীয় প্রকৃতির। তো এই স্তরে ভূমিকম্পের তরঙ্গ 7 কিলোমিটার পার সেকেন্ড গতিতে প্রবাহিত হতে পারে এবং এটি মহরভিষিক বিযুক্তির দ্বারা বিভক্ত হয়। তো এটি গুরুমণ্ডল থেকে মহরভিষিক বিযুক্তির মাধ্যমে বিভক্ত হয়। তো এরপর আমরা গুরুমণ্ডল দেখবো। তো গুরুমণ্ডল বা ম্যান্টেল। তো ভূ অভ্যন্তরে অবস্থিত মহরভিষিক বিযুক্তি তল থেকে 2891 কিলোমিটার গভীরতায় গুটেনবার্গ বিযুক্তি তল পর্যন্ত বিস্তৃত লোহা, নিকেল, ক্রোমিয়াম, সিলিকা এবং ম্যাগনেসিয়াম প্রভৃতি পদার্থ সঞ্চিত হয়ে ভূত্বক ও কেন্দ্রমণ্ডলের অন্তর্বর্তী যে সান্দ্র ও ঘন পদার্থের স্তরটি গঠন করে তাকে গুরুমণ্ডল বা ম্যান্টেল বলা হয়। অর্থাৎ গুরুমণ্ডল সান্দ্র বা ঘন প্রকৃতির। তো না গলিত অবস্থা না কঠিন অবস্থা, একেই বলা হয় কি সান্দ্র প্রকৃতির। তো ভূবিজ্ঞানী গিলবার্ট এই ম্যান্টেল শব্দটি ব্যবহার করে। তো একে পাইরোস্ফিয়ার বা আল্ট্রামেফিক স্তরও বলা হয়ে থাকে। তো এই স্তরের গভীরতা হচ্ছে কি 2891 কিলোমিটার পর্যন্ত, যা কেন্দ্রমণ্ডল থেকে গুটেনবার্গ বিযুক্তির মাধ্যমে আলাদা হয় এবং ভূত্বক থেকে মহরভিষিক বিযুক্তি তল থেকে আলাদা হয়। তো গুরুমণ্ডলের উষ্ণতা 2000 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে 3000 ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত হয়ে থাকে এবং এর ঘনত্ব হচ্ছে কি 3.4 গ্রাম পার ঘন সেমি থেকে 5.6 গ্রাম পার ঘন সেমি এবং এর উপাদানগুলি হচ্ছে কি লোহা, নিকেল, ক্রোমিয়াম ও ম্যাগনেসিয়াম ইত্যাদি। তো এখান থেকে এই পর্যন্ত হচ্ছে ভূত্বক এবং
এই হচ্ছে লাল রেখাটি, এটি মোহরভিষিক বিযুক্তি। তো এই মোহরভিষিক বিযুক্তি থেকে এটি হচ্ছে গুটেনবার্গ বিযুক্তি। তো এই অংশটি হচ্ছে কি গুরুমণ্ডল বা ম্যান্টেল। তো এই গুরুমণ্ডল বা ম্যান্টেলের উপবিভাগগুলি হচ্ছে কি বহিঃগুরুমণ্ডল এবং অন্তঃগুরুমণ্ডল। তো বহিঃগুরুমণ্ডলকে প্রোফেসিমা বলা হয়ে থাকে। তো 1 নম্বর জন্য প্রশ্ন হতে পারে যে বহিঃগুরুমণ্ডলের অপর নাম কি? তো বহিঃগুরুমণ্ডলের অপর নাম হচ্ছে কি প্রোফেসিমা। তো মোহরভিষিক বিযুক্তি থেকে প্রায় 1000 কিলোমিটার গভীরতা পর্যন্ত বিস্তৃত এই স্তরটি। তো এই স্তরটিতে ক্রোমিয়াম, লোহা, সিলিকা, ম্যাগনেসিয়াম সমৃদ্ধ গুরুমণ্ডলের উপরের অংশকে বলা হয় বহিঃগুরুমণ্ডল বা প্রোফেসিমা। আর এই বহিঃগুরুমণ্ডলের মধ্যে অবস্থিত অ্যাসথেনোস্ফিয়ার, যা মোহরভিষিক বিযুক্তি থেকে 70 থেকে 150 কিলোমিটার গভীরতার মধ্যে অবস্থিত। তো এই লাল রেখাটি হচ্ছে কি মোহরভিষিক বিযুক্তি। তো এখান থেকে আনুমানিক 70 থেকে 150 কিলোমিটার গভীরতা পর্যন্ত এই অ্যাসথেনোস্ফিয়ার অবস্থিত। আর এই অ্যাসথেনোস্ফিয়ারের উপরেই আমাদের ভূত্বক ভাসমান। তো এই স্তরটি মোহরভিষিক বিযুক্তি রেখা থেকে রেপিটি বিযুক্তি পর্যন্ত বিস্তৃত। অর্থাৎ বহিঃগুরুমণ্ডল এই মোহরভিষিক বিযুক্তি থেকে রেপিটি বিযুক্তি পর্যন্ত বিস্তৃত। তো এই স্তরের গভীরতা কি প্রায় 1000 কিলোমিটার এবং এই স্তরের উষ্ণতা হচ্ছে কি 1400 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে 2000 ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত হতে পারে এই বহিঃগুরুমণ্ডলের উষ্ণতা। তো বহিঃগুরুমণ্ডলের ঘনত্ব হচ্ছে কি 3.4 গ্রাম পার ঘনসেমি থেকে 4.5 গ্রাম পার ঘনসেমি। তো এরপর গুরুমণ্ডলের দ্বিতীয় উপবিভাগ হচ্ছে কি অন্তঃগুরুমণ্ডল বা লিফেসিমা। তো রেপেটি বিযুক্তি প্রায় 100 কিলোমিটার গভীরে অবস্থিত। তো এই রেপেটি বিযুক্তি থেকে 2891 কিলোমিটার গভীরতা পর্যন্ত এই গুটেনবার্গ বিযুক্তি অবস্থিত। তো রেপেটি বিযুক্তি থেকে গুটেনবার্গ বিযুক্তি পর্যন্ত বিস্তৃত যে স্তর তাকেই বলা হয় কি অন্তঃগুরুমণ্ডল। তো এই স্তরের মধ্যে নিকেল, লোহা এবং সিলিকা ও ম্যাগনেসিয়াম সমৃদ্ধ গুরুমণ্ডলের নিচের অংশকে অন্তঃগুরুমণ্ডল বা লোয়ার ম্যান্টেল বা লিফেসিমা বলা হয়ে থাকে। তো অন্তঃগুরুমণ্ডলের অপর নাম হচ্ছে কি লিফেসিমা। তো এটি এমসিকিউর জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো এই স্তরটি রেপেটি বিযুক্তি থেকে গুটেনবার্গ বিযুক্তি পর্যন্ত বিস্তৃত। অর্থাৎ রেপেটি বিযুক্তি থেকে গুটেনবার্গ বিযুক্তি পর্যন্ত বিস্তৃত। এরপর এর গভীরতা হচ্ছে কি 1000 কিলোমিটার থেকে 2891 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত। তো এই স্তরের অর্থাৎ অন্তঃগুরুমণ্ডলের উষ্ণতা হচ্ছে কি 2200 ডিগ্রি সেন্টিগ্রেড। আর এই স্তরটির ঘনত্ব হচ্ছে কি 4.5 গ্রাম পার ঘনসেমি থেকে 5.5 গ্রাম পার ঘনসেমি। তো এখানে এই লাল অংশগুলি অবশ্যই মনে রাখবে। তো এরপর কেন্দ্রমণ্ডল। তো এই হচ্ছে কেন্দ্রমণ্ডল। তো 2891 কিলোমিটার গভীরতায় গুটেনবার্গ বিযুক্তি তল থেকে পৃথিবীর কেন্দ্র পর্যন্ত বিস্তৃত নিকেল এবং লোহা সমৃদ্ধ যে অতি ঘন তরল পদার্থের স্তরটিকে কেন্দ্রমণ্ডল বা কোর বলা হয়ে থাকে। অর্থাৎ গুটেনবার্গ বিযুক্তি থেকে একদম পৃথিবীর কেন্দ্র পর্যন্ত যে ঘন এবং তরল পদার্থের স্তর রয়েছে তাকেই কেন্দ্রমণ্ডল বা কোর বলা হয়। এবং এই স্তরটি বেরিস্ফিয়ার ও মেটালিক স্তর নামেও পরিচিত। তো এই স্তরটি ভূপৃষ্ঠ থেকে প্রায় 2891 কিলোমিটার গভীরতার পর থেকে ভূকেন্দ্র পর্যন্ত 6371 কিলোমিটার গভীরতা পর্যন্ত বিস্তৃত। আর এই স্তরটির উষ্ণতা হচ্ছে কি 400 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে 600 ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত এবং এর ঘনত্ব 9.9 গ্রাম পার ঘনসেমি থেকে 13.6 গ্রাম পার ঘনসেমি। এবং এই স্তরের উপাদানগুলি হচ্ছে কি প্রধান উপাদান নিকেল এবং লোহা। তাই এই স্তরকে বলা হয় ডিফে স্তর। অর্থাৎ নিকেল থেকে Ni এবং ফেরোস অর্থাৎ লোহা Fe অর্থাৎ নিফে। তাই এই স্তরকে বলা হয় নিফে। আর এই স্তরের দুটি উপবিভাগ রয়েছে যাকে বলা হয় বহিঃকেন্দ্রমণ্ডল এবং অন্তঃকেন্দ্রমণ্ডল। তো বহিঃকেন্দ্রমণ্ডল বা আউটার কোর। তো গুটেনবার্গ বিযুক্তি তল থেকে লেহম্যান বিযুক্তি তল পর্যন্ত অংশটি বহি কেন্দ্রমণ্ডল বা আউটার কোর নামে পরিচিত। অর্থাৎ গুটেনবার্গ বিযুক্তি হচ্ছে এটি এবং লেহম্যান বিযুক্তি হচ্ছে এটি। তো এই গুটেনবার্গ এবং লেহম্যান এই বিযুক্তি তল পর্যন্ত যে স্তরটি বিস্তৃত তাকেই বলা হয় বহিঃকেন্দ্রমণ্ডল বা আউটার কোর। তো এর গভীরতা কি 2891 কিলোমিটার গভীরতার পর থেকে অর্থাৎ গুটেনবার্গ বিযুক্তি এর পর থেকে 5143 কিলোমিটার গভীরতা পর্যন্ত বিস্তৃত। এরপর এই স্তরটির ঘনত্ব হচ্ছে কি 9.9 গ্রাম পার ঘনসেমি থেকে 12.3 গ্রাম পার ঘনসেমি। এবং এই স্তরে লোহা, নিকেল এবং কোবাল্ট ইত্যাদি পদার্থ তরল অবস্থায় রয়েছে। অর্থাৎ বহিঃকেন্দ্রমণ্ডল তরল অবস্থায় রয়েছে। তো এটি খুবই গুরুত্বপূর্ণ এমসিকিউর জন্য যে
কেন্দ্রমণ্ডল কোন অবস্থায় রয়েছে, সেটি হচ্ছে কি তরল অবস্থায়। বহিঃকেন্দ্রমণ্ডল এবং অন্তঃকেন্দ্রমণ্ডল যে বিযুক্তি দ্বারা বিভক্ত, সেই বিভক্তির নাম কি? এগুলি খুবই গুরুত্বপূর্ণ এমসিকিউর জন্য। তো এই লালগুলি অবশ্যই মনে রাখবে। তো এরপর আমরা দেখো কি অন্তঃকেন্দ্রমণ্ডল। তো অন্তঃকেন্দ্রমণ্ডল বা ইন্টারকোর, যা ড্যাহমেন বিযুক্তি তল থেকে পৃথিবীর কেন্দ্র পর্যন্ত বিস্তৃত অংশকে অন্তঃকেন্দ্রমণ্ডল বা ইনার কোর বলে। তো লেহম্যান বিযুক্তি থেকে পৃথিবীর কেন্দ্র পর্যন্ত যে স্তরটি বিস্তৃত তাকেই বলা হয় অন্তঃকেন্দ্রমণ্ডল। তো এর গভীরতা 5143 কিলোমিটার থেকে 6371 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত এবং এই স্তরে লোহা, নিকেল, ক্রোমিয়াম ইত্যাদি পদার্থ প্রায় কঠিন অবস্থায় রয়েছে। তো এখানে অর্থাৎ বহিঃকেন্দ্রমণ্ডলে পদার্থগুলি তরল অবস্থায় রয়েছে এবং অন্তঃকেন্দ্রমণ্ডলে প্রায় কঠিন অবস্থায় রয়েছে, কারণ অন্তঃকেন্দ্রমণ্ডলে পৃথিবীর সব থেকে চাপ বেশি। তো এই কারণে এখানে পদার্থগুলি প্রায় কঠিন অবস্থায় রয়েছে। তো এই লাল অংশগুলি অবশ্যই মনে রাখবে। তো এরপর আমরা কিছু বিযুক্তি দেখব। তো এই বিযুক্তিটি ভালো করে মনে রাখবে, কারণ এখান থেকেই তোমাদের এমসিকিউ আসবে। তো চাইলে স্ক্রিনশট নিতে পারো। আর বইয়ের মধ্যে একটু ভালো করে দেখবে যে এই কনরাড বিযুক্তি কোন বিজ্ঞানী এবং কত সালে আবিষ্কার করেছিল, এবং রেপেটি বিযুক্তি কত সালে এবং কে আবিষ্কার করেছিল। তো এগুলি একটু বইয়ের মধ্যে দেখে নিবে, আর এখান থেকে ভালো করে পড়লে বা দেখলেই তোমার এখান থেকেই কমন আসবে। তো এই হচ্ছে আমাদের ভূ অভ্যন্তরের স্তর বিন্যাস। তো এখন আমরা দেখো কি ভূমিকম্পের তরঙ্গের সাহায্যে পৃথিবীর অভ্যন্তর গঠন সম্পর্কে আমরা কিভাবে জানতে পারি। তো ভূমিকম্প সাধারণত প্লেট টেকটনিক বা পাতের সঞ্চালন এবং ম্যাগমার পরিচলন স্রোত, পাতের স্ফলন, এই তিনটি কারণে ঘটে থাকে। তো যখন ভূমিকম্প সমুদ্রে ঘটে তখন তাকে বলা হয় সুনামি, এবং যখন ভূমিকম্প ভূপৃষ্ঠে ঘটে তখন তাকে বলা হয় ভূমিকম্প। তো ম্যাগমা যখন পরিচালন স্রোতের মাধ্যমে পৃথিবীর ভূত্বকে এসে ধাক্কা লাগে এবং ভূত্বক কঠিন হওয়ার কারণে যদি ফেটে না যায় তখন ভূমিকম্পের সৃষ্টি হয়, এবং যদি ফেটে বেরিয়ে যায় তখন সেটি আগ্নেয়গিরি বা অগ্নুৎপাতের সৃষ্টি হয়। এবং পাত সঞ্চালনের ক্ষেত্রেও পাতের সংঘর্ষের ফলে ভূমিকম্পের তৈরি হয়, এবং পাত সঞ্চালন অর্থাৎ এক স্থান থেকে আরেক স্থানে সরে গেলে তখনও কি ভূমিকম্পের সৃষ্টি হয়, যেরকম শ্রুতির ক্ষেত্রে ঘটে থাকে। তো এই ভূমিকম্পের মাধ্যমে আমরা কিভাবে ভূ অভ্যন্তরের গঠন সম্পর্কে জানতে পারি, তো এখন আমরা সে সম্পর্কে জানবো। তো পৃথিবীর মধ্যে ভূমিকম্প তরঙ্গ রূপে ছড়িয়ে পড়ে, অর্থাৎ ভূমিকম্প যেখানে সৃষ্টি হয় তাকে বলা হয় ভূমিকম্পের কেন্দ্রবিন্দু বা ফোকাস, এবং ভূমিকম্পের তরঙ্গ ভূপৃষ্ঠের উপরে যেখানে গিয়ে ধাক্কা খায় তাকে বলা হয় ইপিসেন্টার বা ভূমিকম্পের উপকেন্দ্র। আর ভূমিকম্প সর্বদাই অ্যাস্টেনোস্ফিয়ার এবং ভূত্বক যে মাঝামাঝি অবস্থান সেখানেই ঘটে থাকে, অর্থাৎ এই স্থানে ভূমিকম্প ঘটে থাকে মহারবিষিক বিযুক্তির মাঝ বরাবর। যেমন ধরো অ্যাস্টেনোস্ফিয়ার এবং ভূত্বকের যে মাঝ বরাবর সেখানেই ভূমিকম্প সাধারণত ঘটে থাকে, অর্থাৎ আমাদের গুরুমণ্ডল বহিঃগুরুমণ্ডলেই এই ভূমিকম্প তরঙ্গ বা ভূমিকম্পের উৎপত্তি ঘটে থাকে। যখন ভূমিকম্পের সৃষ্টি হয় তখন সেই ভূমিকম্প তরঙ্গ রূপে ছড়িয়ে পড়ে। যেমন আমরা জলের মধ্যে পাথর ছুড়লে যে ঢেউ বা তরঙ্গের সৃষ্টি হয়, ঠিক একইভাবে ভূমিকম্পের কেন্দ্র থেকে ভূমিকম্পের তরঙ্গ চারিদিকে ছড়িয়ে পড়ে। তো যে তরঙ্গ এই ফোকাস কেন্দ্র থেকে পৃথিবীর পৃষ্ঠে এসে প্রথমে পৌঁছায় তাকে বলা হয় ভূমিকম্পের টি তরঙ্গ, এবং যে তরঙ্গ দ্বিতীয় নম্বরে পৌঁছায় তাকে বলা হয় সেকেন্ডারি ওয়েভ বা গৌণ তরঙ্গ, এবং যে তরঙ্গ সর্বশেষে পৌঁছায় তাকে বলা হয় লাভ তরঙ্গ বা এল তরঙ্গ। তো সাধারণত ভূমিকম্পের এই তিনটি তরঙ্গ। তো এই ভূমিকম্পের তরঙ্গের বৈশিষ্ট্যগুলি এখন আমরা দেখবো। তো এই টি তরঙ্গের গতিবেগ হচ্ছে কি 6 কিলোমিটার পার সেকেন্ড, অর্থাৎ প্রতি সেকেন্ডে 6 কিলোমিটার পর্যন্ত যেতে পারে, এবং এস তরঙ্গ বা সেকেন্ডারি ওয়েভ এর গতিবেগ হচ্ছে কি 3.5 কিলোমিটার পার সেকেন্ড, এবং লাভ তরঙ্গ বা এল তরঙ্গ এর গতিবেগ হচ্ছে কি 1.5 কিলোমিটার পার সেকেন্ড, এবং টি তরঙ্গের বিধ্বংসী ক্ষমতা সবচেয়ে কম, এবং এস তরঙ্গের বিধ্বংসী ক্ষমতা মাঝারি, এল তরঙ্গের বিধ্বংসী ক্ষমতা সবচেয়ে বেশি। তো প্রশ্নের বিষয় এটি যে টি তরঙ্গের গতি সব থেকে বেশি এবং এর বিধ্বংসী ক্ষমতা সব থেকে কম কিভাবে হতে পারে, এবং এস তরঙ্গের গতিবেগ মাঝারি এবং এর বিধ্বংসী ক্ষমতাও মাঝারি। তো এটি মানা যায়, কিন্তু এল তরঙ্গের গতিবেগ সব থেকে কম, এর বিধ্বংসী ক্ষমতা সব থেকে বেশি কিভাবে হতে পারে। তো যেহেতু টি তরঙ্গের গতি সব থেকে বেশি, তাই এর যাওয়ার ক্ষমতাও সব থেকে বেশি, অর্থাৎ মুহূর্তে আসে এবং মুহূর্তের মধ্যেই চলে যায়। এই কারণেই এর বিধ্বংসী ক্ষমতা সব থেকে কম, এবং এল তরঙ্গ এর গতি খুব ধীরে এবং এর আসার গতিও ধীরে এবং যাওয়ার গতিও খুব ধীরে, এই কারণে এর বিধ্বংসী ক্ষমতা সব থেকে বেশি। টি তরঙ্গ কঠিন তরল গ্যাস বায়ু
সকল পদার্থের মধ্য দিয়ে ভ্রমণ করতে পারে এবং এস তরঙ্গ শুধুমাত্র কঠিন পদার্থের মধ্য দিয়েই ভ্রমণ করতে পারে। তো এল তরঙ্গ কঠিন আর শুধুমাত্র ভূত্বকের উপর দিয়েই প্রবাহিত হতে পারে। অর্থাৎ এই এল তরঙ্গ শুধুমাত্র ভূত্বকের উপর দিয়ে প্রবাহিত হয়, অর্থাৎ সে গুরুমণ্ডলে বা কেন্দ্রমণ্ডলে প্রবেশ করতে পারে না। আর এস তরঙ্গ কেবলমাত্র গুরুমণ্ডলে প্রবেশ করতে পারে এবং ভূত্বকেও প্রবেশ করতে পারে, কিন্তু কেন্দ্রমণ্ডলে প্রবেশ করতে পারে না, কারণ কেন্দ্রমণ্ডল তরল অবস্থায় রয়েছে। তো এরপর পি তরঙ্গ অনুদৈর্ঘ্য রূপে প্রবাহিত হয় এবং এস তরঙ্গ অনুপ্রস্থ রূপে প্রবাহিত হয় এবং এল তরঙ্গ তীর্যক ভাবে প্রবাহিত হয় এবং এর তরঙ্গের দৈর্ঘ্য খুবই ছোট। এস তরঙ্গের দৈর্ঘ্য মাঝারি এবং এল তরঙ্গের দৈর্ঘ্য খুবই বড়। তো এই কারণগুলির জন্য এল তরঙ্গ খুবই বিধ্বংসী এবং এস তরঙ্গ মাঝারি বিধ্বংসী এবং পি তরঙ্গ একদমই বিধ্বংসী। তো এই হচ্ছে পি তরঙ্গের গতি, অর্থাৎ কোন বস্তু এরকম ভাবে দৌড়বে এবং এস তরঙ্গ ঠিক সাপের মতো করে প্রবাহিত হয়, অর্থাৎ সরপিলা আকারে, এবং এল তরঙ্গ তীর্যক ভাবে প্রবাহিত হয় ঠিক এরকম ভাবে। তো এই কারণে এই তরঙ্গ যদি ভূপৃষ্ঠের উপর দিয়ে প্রবাহিত হয় তাহলে অধিক থেকে অধিকতর ক্ষয়ক্ষতি হয়ে থাকে। তো যদি ভূমিকম্প এখানে সৃষ্টি হয় তো ভূমিকম্পের তরঙ্গগুলি ঠিক এরকম ভাবে চারিদিকে ছড়িয়ে পড়বে। ভূমিকম্পের সকল তরঙ্গই ভূমিকম্পের সময় উৎপত্তি ঘটে, কিন্তু সব তরঙ্গ সব স্তরের মধ্য দিয়ে ভ্রমণ করতে পারে না। তো এরপর আমরা এস তরঙ্গকে দেখবো। তো এস তরঙ্গের যখন উৎপত্তি ঘটলো তখন সে কেন্দ্রমণ্ডলের সংস্পর্শে আসা মাত্রই তার তরঙ্গ হারিয়ে যায় এবং এটি ভূমিকম্পের ছায়া বলয় রূপে পরিচিত হয়। তো এই হচ্ছে এস তরঙ্গ এবং এল তরঙ্গ শুধুমাত্র ভূত্বকের উপর দিয়েই প্রবাহিত হয়ে থাকে। তো এখন আমরা দেখবো কি এই ভূমিকম্পের তরঙ্গের মাধ্যমে আমরা কিভাবে বুঝতে পারি যে পৃথিবীর অভ্যন্তরের গঠন সম্পর্কে। তো পৃথিবীর অভ্যন্তর সম্পর্কে এই ভূমিকম্পের মাধ্যমে যদি আমরা জানতে চাই তো আমাদের এই টেবিলকে লক্ষ্য করতে হবে। তো এটি কঠিন অবস্থা, এটি সান্দ্র অর্ধগলিত অবস্থা এবং এটি গলিত অবস্থা বা তরল অবস্থা। তো এখানে লক্ষ্য করো পি তরঙ্গ কঠিন, তরল, গ্যাসীয়, অর্থাৎ উভয় প্রকার স্তরের মধ্য দিয়ে ভ্রমণ করতে পারে বা উভয় পদার্থের মধ্য দিয়েই ভ্রমণ করতে পারে। সেটি বায়ুর মধ্যেও ভ্রমণ করতে পারে, কিন্তু বায়ুতে কোনো কিছু না থাকার কারণে সেই কম্পন আমরা অনুভব করতে পারি না। এবং এস তরঙ্গ কেবলমাত্র কঠিন পদার্থের মধ্য দিয়ে ভ্রমণ করতে পারে এবং এল তরঙ্গ শুধুমাত্র ভূপৃষ্ঠের উপর দিয়ে ভ্রমণ করতে পারে। তো এখন কল্পনা করো এটি হচ্ছে তুমি এবং এটি তোমার কাকু এবং এটি তোমার জ্যাঠামশাই। তো এখানে ভূমিকম্পের উৎপত্তি হয়েছে। তো এখানে তার ফোকাস কেন্দ্র বা উপকেন্দ্র। তো ভূমিকম্প যখন এখানে উৎপত্তি ঘটে তার তরঙ্গ চারিদিকে ছড়িয়ে পড়ে ঠিক এরকম ভাবে। তো ভূমিকম্প উৎপত্তির সময় এই তিনটি তরঙ্গ যে রয়েছে এই তিনটি তরঙ্গেরই উৎপত্তি ঘটে। তো যখন এখানে ভূমিকম্প ঘটে এই ভূমিকম্প হওয়ার সঙ্গে সঙ্গে তুমি তোমার কাকুকে এবং তোমার জেঠুকে ফোন করলে যে আমাদের এখানে প্রচন্ড ভূমিকম্প হয়েছে এবং কোথাও কোথাও কিছু পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে এবং কোথাও কোথাও বিশাল ক্ষয়ক্ষতি হয়েছে। তোমার কাকুকে জিজ্ঞাসা করলে যে তোমাদের ওইখানে ভূমিকম্প হয়েছে কি না। তোমার কাকু বললো যে ভূমিকম্প হয়েছে কিন্তু সেরকম কোনো ক্ষয়ক্ষতি হয়নি বা কোনো ধরনের ক্ষয়ক্ষতি হয়নি। কিন্তু তোমার জেঠু বললো যে ভূমিকম্প হয়েছে কিন্তু মাঝারি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে। তো এখানে কি ভূমিকম্পের এল তরঙ্গের প্রভাব লক্ষ্য করা গেছে এবং এখানে ভূমিকম্পের পি তরঙ্গ লক্ষ্য করা গেছে এবং এখানে ভূমিকম্পের এস তরঙ্গ লক্ষ্য করা গেছে, অর্থাৎ এই তিনটি স্থানে তিনটি ভূমিকম্পের তরঙ্গ লক্ষ্য করা গেছে। তো এই যে ভূমিকম্পের তরঙ্গের যে চরিত্র এর উপর ভিত্তি করে আমরা এটি বলতে পারি যে পৃথিবীর প্রথমে যে স্তরটি সেটি হচ্ছে কঠিন এবং দ্বিতীয় স্তরটি সেটি হচ্ছে গলিত বা অর্ধগলিত বা সান্দ্র অবস্থা এবং তৃতীয় যে স্তরটি রয়েছে সেটি হচ্ছে তরল অবস্থা। কারণ এখান থেকে এই পর্যন্ত এটি একদম বিপরীতমুখী ঘটনা, অর্থাৎ এখানে যদি ভূমিকম্প হয় সেই তরঙ্গকে যদি যেতে হয় এই পর্যন্ত তাহলে এই তিনটি স্তরকে অতিক্রম করতে হবে, অর্থাৎ এই তিনটি স্তরকে অতিক্রম করার ক্ষমতা কেবলমাত্র এই তিন তরঙ্গের রয়েছে। এর জন্য এখানে যদি ভূমিকম্প হয় সেই ভূমিকম্প যদি এখানে অনুভব করা যায় তাহলে বোঝা যাবে যে পি তরঙ্গ সেখানে পৌঁছেছে এবং একমাত্র পি তরঙ্গেরই এই ক্ষমতা রয়েছে যে সকল পদার্থের মধ্য দিয়ে ভ্রমণ করতে পারে। তো এই কারণে আমরা এই পি তরঙ্গ থেকে এটি বুঝতে পারি যে পৃথিবীতে হয়তো কঠিন, তরল, গ্যাসীয় এবং অর্ধগলিত গলিত অবস্থার কোন স্তর রয়েছে। তো এর থেকেই আমরা এইভাবে বুঝতে পারি। এবং এস তরঙ্গ অর্থাৎ এখান থেকে এই পর্যন্ত এটি হচ্ছে 90 ডিগ্রি কোণ, অর্থাৎ যখন এস তরঙ্গ এদিক থেকে যখন নিচের দিকে আসতে থাকে এই কেন্দ্রমণ্ডলের সংস্পর্শে আসা মাত্রই সে তার গতিপথ পরিবর্তন করে, অর্থাৎ এদিকে ঘুরে এইদিকে চলে আসে অথবা
তার গতিবেগ এখানে থামিয়ে দেয়, তার তরঙ্গ এখানে বিলুপ্ত হয়ে যায়। হয়তো সে এই দিক থেকে ঘুরে আসবে, নচেত তার গতি এখানেই বিলুপ্ত হয়ে যাবে। তো এটি হচ্ছে এস তরঙ্গের বৈশিষ্ট্য। এস তরঙ্গ কখনোই তরল পদার্থের মধ্যে দিয়ে ভ্রমণ করতে পারে না। তো তরল পদার্থের সংস্পর্শে আসা মাত্রই হয় তার গতিবেগ পরিবর্তিত হয়, নচেত তার তরঙ্গ সেখানেই হারিয়ে যায়। তো এর থেকে আমরা এটি বুঝতে পারি যে যেহেতু এখান থেকে এই পর্যন্ত সেটি 90 ডিগ্রি, তাই এখান থেকে এদিকে আসার জন্য পৃথিবীর কেবলমাত্র গুরুমণ্ডলের উপর দিয়ে সেটি প্রবাহিত হবে। তো এই জন্য আমরা এটি বুঝতে পারি যে এক তরঙ্গ শুধুমাত্র গুরুমণ্ডলের উপর দিয়ে প্রবাহিত হতে পারে। এই কারণে পৃথিবীর দ্বিতীয় স্তর অবশ্যই অর্ধগরিত অবস্থায় রয়েছে বা সান্দ্র অবস্থায় রয়েছে। এরপর এল তরঙ্গ। তো এল তরঙ্গ কখনোই সে নিচে প্রবাহিত হতে পারে না, সে শুধুমাত্র ভূত্বকের উপর দিয়েই প্রবাহিত হতে পারে। অর্থাৎ এর থেকে আমরা এটি বুঝতে পারি যে এল তরঙ্গ যেখানে প্রবাহিত হয় সেটির মাধ্যম হচ্ছে শুধুমাত্রই কঠিন। তো এই কারণে পৃথিবীর উপরিপৃষ্ঠ কঠিন পদার্থে রয়েছে। এই কারণে আমরা এটি বুঝতে পারি যে এল তরঙ্গ যেহেতু কঠিন পদার্থের মধ্যে দিয়ে ভ্রমণ করতে পারে, আর ভূমিকম্প যেহেতু এখানে ক্ষয়ক্ষতি করেছে, আর ক্ষয়ক্ষতি করার মতন ক্ষমতা কেবলমাত্র এল তরঙ্গেরই রয়েছে। এই কারণে আমরা এটি বলি যে ভূত্বক অবশ্যই অবশ্যই কঠিন পদার্থে রয়েছে। আর এখানে একটি কথা মনে রাখবে যে এটি শুধুমাত্র কঠিন এবং সান্দ্র বা অর্ধগরিত অবস্থা এর মধ্যেও সে ভ্রমণ করতে পারে। তো এইভাবে আমরা বুঝতে পারি যে ভূমিকম্পের তরঙ্গের মাধ্যমে কিভাবে ভূ অভ্যন্তরের গঠন সম্পর্কে জানতে পারা যায়। তো আজকে এই পর্যন্তই। থ্যাংকস ফর ওয়াচিং দা ভিডিও।